আমার জানা যায় না কি মানুষের ঢল নেমেছিল। আত্মীয় স্বজন, প্রতিবেশী, ব্যবসায়ী, পরিচিত সবাই এসেছিল। সবাই বলেছিল এত ভালো একটা মেয়ের এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না, শুধু একজন মানুষ ছাড়া, আমার স্বামী কাব্য মাহমুদ। যে মানুষটা আমার কবরের পাশে দাঁড়িয়ে এক ফোঁটা চোখের জলও ফেলেননি, বরং সবাইকে শান্ত গলায় বলেছিলেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, পাহাড়ি দুর্ঘটনা কিছুই করার ছিল না। কথাগুলো শুনে সবাই দীর্ঘশ্বাস ফেলেছিল। কেউ জানতো না দুর্ঘটনা নয়, আমাকে খুন করার চেষ্টা করেছিল সেই মানুষটাই, আর আমার পেটে থাকা 9 মাসের সন্তানকেও। মাত্র কয়েক ঘন্টা আগের ঘটনা। আমি আর কাব্য বান্দরবনে বেড়াতে এসেছিলাম। ডাক্তার আমাকে এত দূরে পাহাড়ি সফরে যেতে নিষেধ করেছিলেন। গর্ভ অবস্থায় শেষ মাস চলছিল, কিন্তু কাব্য অনেক জোর করছিল। সে বলেছিল বাচ্চা হওয়ার পর তো আর কোথাও ঘুরতে যেতে পারবে না, এটাকে আমাদের শেষ ট্রিপ ভাবো। আমি বিশ্বাস করেছিলাম, কারণ তখনও জানতাম না এটাই আমার জীবনে শেষ সফর বানানোর পরিকল্পনা। সেদিন বিকেলে আমরা নীলগিরির এক নির্জন পাহাড়ি এলাকায় গেলাম। চারদিকে কুয়াশা, নিচে 1000 ফুট গভীর খাদ, দূরে পাহাড়ের সারি। জায়গাটা সুন্দর হলেও আমার ভয় লাগছিল। আমি বললাম কাব্য চলো ফিরে যাই, শরীরটা ভালো লাগছে না। সে কোনো উত্তর দিল না, মোবাইলে কার সঙ্গে যেন মেসেজ করছিল। আমি আবার বললাম শুনছ? সে মোবাইলটা পকেটে রেখে ধীরে ধীরে আমার দিকে তাকালো। সেই চোখ দুটো আজও ভুলতে পারিনি। সেখানে ভালোবাসা ছিল না, ছিল ঘৃণা আর এক শীতলতা যা পাহাড়ের বাতাসের চেয়েও ভয়ঙ্কর। আমি অবাক হয়ে বললাম কি হয়েছে তোমার? সে ঠোঁটের কোণে হাসি টেনে বলল তুমি কি জানো একজন মানুষের জীবনের দাম কত হতে পারে? আমি কিছুই বুঝলাম না, হেসে বললাম আজব প্রশ্ন। সে ধীরে ধীরে এগিয়ে এলো। তোমার দাম 50 কোটি টাকা। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কি বলছো? সে শান্ত গলায় বলল তোমার নামে যে জীবন বীমা করেছি সেটা মনে আছে? আমি মাথা নাড়ালাম। বিয়ের 1 বছর পর সে বলেছিল ভবিষ্যতে নিরাপত্তার জন্য বীমা করা দরকার। আমি কোনো প্রশ্ন করিনি, কারণ আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম। আজ বুঝলাম সেই বিশ্বাসই আমার সবচেয়ে বড় অপরাধ। আমি ধীরে ধীরে পিছিয়ে এলাম। কাব্য আমার ভয় লাগছে। সে আরো এক ধাপ এগিয়ে এল। ভয় পাওয়ার কিছু নেই, কয়েক সেকেন্ডেরই তো ব্যাপার। আমার চোখ বড় হয়ে গেল। আমি ঘুরে দৌড় দিতে চাইলাম, কিন্তু 9 মাসের গর্ভ নিয়ে এত দূর বা দৌড়াই কি করে? হঠাৎ পেছন থেকে একটা প্রকাণ্ড ধাক্কা, আমার পা মাটি ছেড়ে দিল। আমি শূন্যে ঝুলে গেলাম। পরের মুহূর্তে নিচের দিকে পড়তেই শুরু করলাম। চারপাশে পৃথিবী ঘুরছিল। আমি চিৎকার করছিলাম কাব্য, কিন্তু সে আমাকে বাঁচাবার জন্য হাত বাড়ায়নি, বরং উপরে দাঁড়িয়ে দেখছিল। তার ঠোঁটে সেই একই হাসি। আমি পড়তে পড়তে একটা বেরিয়ে থাকা পাথরে প্রচন্ড জোরে আঘাত পেলাম। মনে হলো বুকের সব হাড় ভেঙে গেছে। ডান হাতটা একেবারে অবশ, মাথা ফেটে রক্ত ঝরছে। চারদিকে শুধু কুয়াশা আর পাথর। আমি কোনো রকমে নিজের পেটে হাত রাখলাম, চোখ বন্ধ করে শুধু বললাম আল্লাহ আমার সন্তানটাকে বাঁচিয়ে রাখুন। হঠাৎ পেটের ভেতর খুব হালকা একটা নড়াচড়া অনুভব করলাম। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। সে বেঁচে আছে, আমার ছেলে তখনও বেঁচে আছে। আমি জানতাম এখন মারা যাওয়া যাবে না, যত কষ্টই হোক আমাকে বাঁচতে হবে। ঠিক তখনই উপরে মানুষের কণ্ঠস্বর শুনতে পেলাম। কাব্য এখনো যায়নি। তার সঙ্গে ছিল একজন নারী, গলাটা খুব পরিচিত লাগলো। কিছুক্ষণ পর চিনতে পারলাম ও ছিল কাব্যের ব্যক্তিগত সহকারী অদিতি। অদিতি নিচের দিকে তাকিয়ে উদ্বিগ্ন গলায় বলল নিশ্চিত তো ও যদি বেঁচে থাকে? কাব্য হেসে উঠল। এত উঁচু থেকে পড়ে কেউ বাঁচতে পারে? অদিতি আবার বলল পুলিশ যদি তদন্ত করে। কাব্য শান্ত গলায় উত্তর দিল সব ব্যবস্থা হয়ে গেছে, সবাই জানে এটা দুর্ঘটনা, আর বীমার টাকাও কয়েক মাসের মধ্যে হাতে চলে আসবে। আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। তাহলে সবকিছু আগে থেকেই পরিকল্পনা করা ছিল। আমাকে ভালোবাসার অভিনয়, এই ভ্রমণ, জীবন বিমা সবই ছিল 50 কোটি টাকার জন্য। অদিতি নিচু গলায় বলল তোমার স্ত্রী আর বাচ্চা দুজনকে একসাথে মেরে ফেলতে তোমার খারাপ লাগছে না? কাব্য কয়েক সেকেন্ড চুপ থেকে বলল টাকার কাছে সম্পর্ক বলে কিছু নেই। এই কথাটা শুনে আমার চোখের জল থেমে গেল। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যদি বেঁচে ফিরি তাহলে কাব্য মাহমুদকে তার প্রতিটি অপরাধের বিচার আমি নিজ হাতে করব। কিন্তু তখনও জানতাম না আমার জীবনের সবচেয়ে বড় বিস্ময়টি এখনো আমার জন্য অপেক্ষা করছে। কাব্য মাহমুদ আর অদিতি পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। চারপাশ আবার নিস্তব্ধ, শুধু পাহাড়ের বুক চিরে বইতে থাকা বাতাসের হাহাকার আর আমার ক্ষীণ শ্বাসের শব্দ। আমি পাথরের উপর ছোঁয়া অবস্থায় পড়েছিলাম। শরীরের প্রতিটি হাড় যেন ভেঙে চুরমার হয়ে গেছে। ঠোঁট শুকিয়ে কাঠ, চোখ খুলে রাখা শক্তিটুকু আর ছিল না। তবু আমি হাল ছাড়িনি। এক হাতে নিজের পেটটা শক্ত করে জড়িয়ে ধরে বললাম বাবা তুমি বেঁচে থেকো, তোমার জন্যই আমি নড়ব। ঠিক তখনই পেটের ভিতর আবার হালকা একটা নড়াচড়া অনুভব করলাম। আমার চোখ ভিজে উঠল। না, আমি মরতে পারি না, আমাকে বাঁচতেই হবে। সময় যেন থেমে গিয়েছিল। মিনিট, ঘন্টা, কোনোটারই হিসাব ছিল না। হঠাৎ দূরে মানুষের চিৎকার ভেসে এলো, কেউ আছেন? আওয়াজ দিন। আমি ঠোঁট নাড়ার চেষ্টা করলাম, কোনো শব্দ বের হলো না। আবার শুনলাম এইদিকে আলো ফেলো, মনে হচ্ছে নিচে কেউ আছে। কিছুক্ষণ পর শক্তিশালী টর্চ লাইটের আলোয় আমার মুখে এসে পড়লো। আমি চোখ কুঁচকে তাকানোর চেষ্টা করলাম। উপরে কয়েকজন উদ্ধারকর্মী দাঁড়িয়ে আছেন। তারা দ্রুত দড়ি নামাতে শুরু করলো। একজন দক্ষ উদ্ধারকর্মী ধীরে ধীরে আমার কাছে এলেন। তিনি আমার নাড়ি পরীক্ষা করলেন, তারপর ওয়াকিটকিতে চিৎকার করে বললেন উনি বেঁচে আছে, দ্রুত স্ট্রেচার নামা আর অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখো। আমার আধখোলা চোখে শুধু দেখলাম
সবাই প্রাণপণ চেষ্টা করছে আমাকে বাঁচানো। ঠিক তখনই আরেকজন মানুষ নিচে নামলেন। বয়স প্রায় 60-এর কাছাকাছি, সাদা চুল, গম্ভীর মুখ, চোখ দুটো অদ্ভুত রকমের পরিচিত। তিনি নিচে নেমে হাঁটু গেড়ে আমার পাশে বসে পড়লেন। আমার মুখের দিকে তাকিয়ে তার শরীর কেঁপে উঠল। তিনি কাঁপা গলা বললেন, অসম্ভব। তারপর আমার কপালের পাশে জমে থাকা রক্ত খুব যত্ন করে মুছে দিলেন। আমি দুর্বল গলায় বললাম, আপনি কে? লোকটি চোখ ভিজে উঠল। তিনি ফিসফিস করে বলল, আমি অনেক বছর ধরে তোমাকে খুঁজছিলাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমাকে চেনেন? তিনি উত্তর দেওয়ার আগে আমার চোখ ঝাপসা হয়ে এলো। সবকিছু আবার অন্ধকার হয়ে গেল। জ্ঞান ফিরতে হাসপাতালের আইসিইউতে। সাদা ছাদ, চারদিকে মেশিনের যন্ত্র, হাতে সেলাই, শরীরে প্রায় সব জায়গায় ব্যান্ডেজ। আমি প্রথমে নিজের পেটের দিকে তাকালাম। আজকে বুক কেঁপে উঠল। একজন নার্স ছুটে এগিয়ে এসে বললেন, চিন্তা করবেন না, আপনার সন্তান এখনো বেঁচে আছে, তবে অবস্থা খুবই সংকটজনক। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। আলহামদুলিল্লাহ, আমার সন্তান বেঁচে আছে। ঠিক তখনই কেবিনের দরজা খুলে সেই সাদা চুলের ভদ্রলোক ভেতরে ঢুকলেন। তিনি কিছুক্ষণ নীরবে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, কেমন আছো? আমি দুর্বল গলায় বললাম, আপনি কে? লোকটি দীর্ঘশ্বাস ফেললেন। এই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য আমি 20 বছর অপেক্ষা করেছি। আমি বিস্ময়ের দিকে তাকিয়ে রইলাম। তিনি নিজের পকেট থেকে একটা পুরনো ছবি বের করলেন। ছবিতে একজন তরুণী কোলে ছোট্ট একটি শিশুকে নিয়ে হাসছেন। তরুণীটিকে আমি চিনতে ফেললাম। ওটা আমার মা। আর কোলে থাকা ছোট্ট শিশুটি আমি। আমার বুক থক করে উঠল। লোকটি ছবিটি আমার হাতে দিয়ে বলল, ছবিটা তোলা ছিল তোমার 1 বছর বয়সে। আমি হতভম্ব। এটা আপনার কাছে কেন? তিনি ধীরে ধীরে উত্তর দিলেন, কারণ ছবিটা আমিই তুলেছিলাম। আমার গলা শুকিয়ে গেল। তিনি কাঁপা কণ্ঠে বললেন, তোমার মা আমাকে কথা দিয়েছিলেন একদিন তোমাকে সব সত্যি জানাবেন, কিন্তু তিনি সেই সুযোগ পাননি। লোকটি চোখের পানি মুছে বললেন, তুমি যাদের বাবা মা বলে জেনে বড় হয়েছ, তারা তোমার জন্মদাতা নন। আমার মনে হলো পুরো পৃথিবী থেমে গেছে। কি বলছেন আপনি? তিনি ধীরে ধীরে বললেন, তোমার আসল পরিচয় তুমি জানো না, আর সেই পরিচয়ের কারণে আজ তোমাকে হত্যা করার চেষ্টা হয়েছে। আমার বুকের ভেতর কাঁপুনি শুরু হলো। তাহলে কাব্য মাহমুদ কি শুধু বিমার টাকার জন্য আমাকে মারতে চেয়েছিলেন, নাকি এর পেছনে আরো বড় কোনো রহস্য লুকিয়ে আছে? ভদ্রলোক আমার হাত ধরে বললেন, তুমি সুস্থ হয়ে ওঠো, তারপর আমি এমন সত্য বলবো যা তোমার পুরো জীবন বদলে দেবে। আমি তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম, আমার জীবনের আসল যুদ্ধ এখান থেকেই শুরু হচ্ছে। হাসপাতালের আইসিইউ জানালার বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু আমার জীবনে যেন শুধু অন্ধকারই নেমে এসেছে। একদিকে আমার স্বামী কাব্য মাহমুদ আমাকে এবং আমার অনাগত সন্তানকে হত্যা করার চেষ্টা করেছে, অন্যদিকে এই রহস্যময় বৃদ্ধ বলছে আমি নাকি যাদের বাবা মা বলে জেনে বড় হয়েছি তারা আমার আসল বাবা মা নন। মনে হচ্ছিল আমি যেন নিজের জীবনটাই আর চিনতে পারছিলাম না। ঠিক তখনই একজন চিকিৎসক কেবিনে ঢুকলেন। তিনি আমার রিপোর্ট দেখে গম্ভীর কণ্ঠে বললেন, আপনি অলৌকিকভাবে বেঁচে গেছেন, তবে আপনার শরীরে একাধিক হাড় ভেঙেছে, আর সবচেয়ে বড় বিষয় হলো আপনার বাচ্চাকে বাঁচাতে হলে খুব দ্রুত অস্ত্রোপচার করতে হবে। আমি এক মুহূর্ত দেরি করলাম না। কাপা গলায় বললাম, আমার সন্তানকে বাঁচান ডাক্তার, আমার যা হয় হোক, ওকে বাঁচান। ডাক্তার মাথা নেড়ে বললেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। কিছুক্ষণ পর আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। চারদিকে উজ্জ্বল আলো, ডাক্তারদের ব্যস্ততা। আমার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। শেষবারের মতো শুধু বলেছিলাম, আল্লাহ, আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরতে প্রথম যে শব্দটি শুনলাম সেটি ছিল এক নবজাতকের কান্না। আমি দুর্বল চোখে তাকালাম। একজন নার্স হাসি মুখে আমার পাশে দাঁড়িয়ে। তিনি বললেন, অভিনন্দন, আপনার একটি ছেলে হয়েছে। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আমি ফিসফিস করে বললাম, আমার ছেলে। নার্স ছোট্ট শিশুটিকে কয়েক সেকেন্ডের জন্য আমার বুকে শুইয়ে দিলেন। ওর ছোট হাতটা আমার আঙ্গুল শক্ত করে ধরে ফেললো। সেই মুহূর্তে আমি মনে মনে শপথ করলাম, এই শিশুর জন্যই আমি বাঁচবো, ওর বাবার পরিচয় নয়। ও বড় হবে একজন সৎ মানুষের সন্তান হিসেবে। আমি কখনোই কাব্য মাহমুদকে ওর জীবনে ফিরতে দেব না। দুদিন পর সেই রহস্যময় বৃদ্ধ আবার এলেন। আজ তার হাতে একটি মোটা ফাইল। তিনি চুপচাপ আমার সামনে বসে বললেন, এখন সময় হয়েছে তোমাকে সব সত্যি বলার। আমি ধীরে ধীরে উঠে বসলাম। তিনি ফাইল খুলে একটি পুরনো সংবাদপত্র বের করলেন। প্রথম পাতায় বড় শিরোনাম, ব্যবসায়ী রাশেদ চৌধুরীর স্ত্রী ও কন্যা নিখোঁজ। সংবাদটির নিচে যে শিশুটির ছবি ছিল সেটা আমারই ছবি। আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম, এটা আমি? বৃদ্ধ মাথা নাড়ালেন, হ্যাঁ। তাহলে? তিনি দীর্ঘশ্বাস ফেললেন, তোমার আসল নাম এমা নয়, তোমার নাম ছিল মেহেরিন চৌধুরী। আমার বুক ধক করে উঠল। আমার বাবা রাশেদ চৌধুরী ছিলেন দেশের অন্যতম শিল্পপতি। আমি অবিশ্বাসে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি বলতে লাগলেন, তোমার বাবা শত শত কোটি টাকার ব্যবসা ছিল, কিন্তু তার ছোট্ট ভাই সম্পত্তির লোভে পুরো পরিবারকে শেষ করে দিতে চেয়েছিলেন। আমি নিঃশব্দে শুনছিলাম। তোমার মা সব বুঝতে পেরে এক রাতে তোমাকে নিয়ে পালিয়ে যান। তারপর পালানোর সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আর আমি একটি নিঃসন্তান দম্পতি তোমাকে উদ্ধার করে নিজের সন্তানের মতো মানুষ করেন। আমার চোখ ভিজে উঠল। যাদের আমি মা বাবা বলে জেনেছি তারা আমাকে জন্ম না দিয়েও ভালোবাসা দিয়ে বড় করেছে। আমি বললাম, তাহলে আপনি কে? লোকটি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমি তোমার বাবার সবচেয়ে কাছের বন্ধু আর তোমার আইনি অভিভাবক। আমার গলা শুকিয়ে গেল। তিনি আবার বললেন, আমি বহু বছর ধরে তোমাকে খুঁজেছি, কিন্তু তোমার পরিচয় সম্পূর্ণ বদলে যাওয়ায় তোমাকে খুঁজে পাইনি। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, কাব্য সে কি এসব জানতো? লোকটির মুখ কঠিন হয়ে গেল। হ্যাঁ। আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল।
তিনি বললেন, তোমাকে বিয়ে করাটাই ছিল তার পরিকল্পনার অংশ। আমি হতবাক হয়ে বসে রইলাম। মানে? সে জানতো একদিন তুমি তোমার আসল পরিচয় জানতে পারবে, আর তখন শত শত কোটি টাকার সম্পত্তি উত্তরাধিকারী তুমি হবে। আমার হাত কাঁপতে লাগলো। তাহলে কাব্য শুধু 50 কোটি টাকার বীমার জন্য নয়, আমার পুরো জীবনটাই ব্যবহার করেছে। আমার ভালোবাসা, আমার বিশ্বাস, এমনকি আমার সন্তানও ছিল তার হিসাবের অংশ। সেই মুহূর্তে কেবিনে টেলিভিশনে একটি সংবাদ ভেসে উঠল। বান্দরবনে পাহাড় থেকে পড়ে নিহত গৃহবধূর জানাজায় আজ বিকেলে অনুষ্ঠিত হয়েছে। পর্দায় নিজের ছবির নিচে লেখা, মরহুমা মেহেজাবিন মাহমুদ। আমি স্থির চোখে নিজের জানাজার সংবাদ দেখছিলাম। সারা দেশ বিশ্বাস করেছে আমি মৃত, আর কাব্য মাহমুদ এখন নিশ্চিন্তে নতুন জীবন শুরু করার প্রস্তুতি নিচ্ছে। সে জানে না যে নারীকে সে মেরে ফেলেছে বলে ভাবছে, সেই নারী এখনো বেঁচে আছে। আর এবার আমি ফিরবো, তবে স্ত্রী হয়ে নয়, একজন সাক্ষী হয়ে নয়। আমি ফিরবো তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে। হাসপাতালের কেবিনে টেলিভিশনে পর্দায় নিজের জানাজার দৃশ্য দেখে আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ, সবাই বিশ্বাস করেছে এটি আমি। কেউ জানে না আমি এখনো বেঁচে আছি। আর যে মানুষটা আমার কবরে দাঁড়িয়ে সবার সহানুভূতি নিচ্ছে, সেই কাব্য মাহমুদ, যে আমাকে হত্যার চেষ্টা করেছে। আমি টেলিভিশনে শব্দ বাড়িয়ে দিলাম। সংবাদ পাঠক বলেছিলেন, ব্যবসায়ী কাব্য মাহমুদের স্ত্রী পাহাড় থেকে পড়ে মারা যাওয়ার ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে। পরের দৃশ্যই কাব্যকে দেখা গেল, তার চোখে কালো চশমা, মুখে কৃত্রিম বিষণ্ণতার ছাপ। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, আপনি কিভাবে এই দুর্ঘটনাকে দেখছেন? কাব্য মাথা নিচু করে বলল, আমার স্ত্রী আর সন্তানকে একসঙ্গে হারিয়েছি। এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি টিভির দিকে তাকিয়ে তীব্র ঘৃণায় ফিসফিস করে বললাম, অভিনয়টা খুব ভালোই পারো কাব্য। ঠিক তখনই কেবিনে ঢুকলেন সেই রহস্যময় বৃদ্ধ। নিচু গলায় দরজা বন্ধ করে নিচু গলায় বললেন, আজ থেকে তোমার বেঁচে থাকার খবর কেউ জানবে না। আমি বিস্মিত হয়ে তার দিকে তাকালাম। কেন? তিনি শান্ত গলায় বললেন, কারণ এখনই যদি কাব্য জানতে পারে তুমি বেঁচে আছো, তাহলে সে আবার চেষ্টা করবে, এবার আর ভুল করবে না। আমি চুপ করে গেলাম। কথাটা তো সত্যি। যে মানুষ নিজের সন্তানের জীবন নিয়েও ভাবেনি, সে আমাকে দ্বিতীয়বার হত্যা করতে দ্বিধা করবে না। বৃদ্ধ আমার সামনে একটি ফাইল রাখলেন। এগুলো পড়ো। ফাইল খুলতে আমার চোখ বিস্ময় বড় হয়ে গেল। কাব্য মাহমুদের ব্যাংকের হিসাব, বীমা নথি, ফোন রেকর্ড, কিছু গোপন ছবি। একটি ছবিতে কাব্য আর অদিতিকে খুব